সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানির স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় আইন অমান্য, দুর্বিষহ নগর জীবন। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রথমে স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সভাপতি বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, মাঝখানে আছেন খান মোহাম্মদ বিলাল, প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং শেষ প্রান্তে আছেন মোহাম্মদ মশিউর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা মেট্রোপলিটন এলাকা। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। হামলায় অগ্নিদগ্ধ হয়ে নিহত চা দোকানদার বাবুল নিহতের ঘটনায় ডিএমপি তদন্ত প্রতিবেদন জমা, দায় রয়েছে পুলিশের, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি নিহতের পরিবারের। ভবিষ্যতেও শেখ হাসিনা সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি, ভারতের দেশে ফিরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশ্বাস পেলেন তিস্তা সহ সব ইস্যু সমাধানে। 2 বছরের মধ্যে বাংলাদেশ থেকে 3 লাখের বেশি শ্রমিক নেওয়ার আশ্বাস কাতারের, জানালেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। ঝুঁকিমুক্ত কাজের ব্যবস্থা করাই চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার ঘটনার সত্যতা স্বীকার করে ডিজাইনারের উপর দায় চাপালেন চট্টগ্রামের এমপি এম এ লতিফ। এতেও রেহাই পাবেন না বলছেন আইনজীবীরা। এবং এসএ গেমসের 3য় দিনের স্বর্ণের দেখা পেল বাংলাদেশ। ভারোত্তোলনের মাবিয়া আক্তার এবং 100 মিটার ব্রেস্ট স্ট্রোকে সাঁতারে স্বর্ণ জিতলেন মাহফুজা খাতুন। আমি মশিউর ভাইকে দিয়ে শুরু করি। আজকে আপনি বাংলা মোটরে আপনারা অভিযান চালিয়েছেন পথচারীদের বা সচেতনতা বৃদ্ধির জন্য। কি অবস্থা আপনি পর্যবেক্ষণ করেছেন? মূলত এটা একটা প্রচারণামূলক আমাদের পদক্ষেপ। তো যেটা আমরা প্রথম মাইকিং করেছি, মাইকিং করার পর জনগণকে তাদের অ্যাওয়ারনেস বিল্ড আপের জন্য আমরা সুযোগ দিয়েছি। এরপরে আমরা আইনের আওতায় তাদেরকে এনেছি। তো যেটা দেখলাম যে এটা যদি কন্টিনিউ করা যায় তাহলে একটা সুফল আমরা পাই, কিন্তু বন্ধ করে দিলে আবার আগের মতো তারা অভ্যস্ত, আগের মতো চলে। তো এই ইতিপূর্বে আমরা প্রায় 3-4 মাস আগে এই অভিযানটা করেছিলাম, তখন বেশ অনেক দিন আমরা সুফল পেয়েছি। তখন ইতিমধ্যে আবার দেখা যাচ্ছে যে এটা মানে আবার বেশি আকারে বেড়ে গেছে। তো তাতে দেখা যাচ্ছে যে যানজট বেড়ে যায়। আর এটা একটা ভিআইপি রাস্তা, এখানে সরকার উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ সবসময় চলাচল করে। রাষ্ট্রীয় স্বার্থে এই রাস্তাটা ফ্রি রাখার জন্য ঢাকা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ঢাকা এবং ডিএমপির কমিশনার মহোদয়ের নির্দেশে আমরা এই অভিযানটা চালাচ্ছি। তো এখন গত 4 তারিখে যেটা আমরা করলাম, 4 তারিখ থেকে আজকে যেটা করলাম, আমরা অনেকটা দেখলাম যে অনেকে আইন মেনে চলছে। তাই মূলত এটার নির্দিষ্ট কোনো আইন নাই, এটার কোনো আইন নাই। আমরা প্যানেল করে আমাদের কিছু ধারা দেওয়া আছে, 50টা ধারার মতো দেওয়া আছে। ওখান থেকে 290 ধারা আপদ সৃষ্টি করা অথবা উপদ্রব, গণ উপদ্রব সৃষ্টি করা, ওই আইনের আওতায় আমরা এনে এটা করছি। কিন্তু নির্দিষ্ট কোনো আইন নাই এটার মানে এটাতে যে আমরা তাদেরকে বাধা দেব। আর মোটর ভেহিকেল অর্ডিন্যান্সের যেটা আছে সেটা হলো রং পার্কিং অথবা উল্টো পথে আসা, কিন্তু ফুটওভার ব্রিজ দিয়ে পার হতে হবে, এরকম কোনো আইন না থাকাতে আমরা ওইভাবে মানে অল্টারনেটিভ ব্যবস্থা নিয়েছি আর কি। আচ্ছা, তো আপনার কি মনে হয়েছে, আপনার কি মনে হয়েছে যে এটাই এই উল্টাপাল্টা রাস্তা হাঁটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে বা এই ধরনের কোনো জিনিস কি আপনিও? এখানে আমাদের যে শ্রম ঘন্টা নষ্ট হচ্ছে, জি, একটা গাড়ি দ্রুত বেগে আসতেছে, দেখা যাচ্ছে যে হঠাৎ করে সামনে দিয়ে একটা লোক হাত এরকম দাঁড়া করে দৌড় দিচ্ছে, হয় লোকটা অ্যাক্সিডেন্ট করবে অথবা গাড়িটা ওই লোকটাকে বাঁচাতে যেয়ে আরেকটা গাড়িকে মেরে দেবে। তো এখানে যেমন প্রাণঘাতী বা অঙ্গহানি হওয়ার সম্ভাবনা থাকতে পারে, পাশাপাশি মানুষের যে মূল্যবান শ্রম ঘন্টা সেটাও নষ্ট হচ্ছে। তো এটা যদি আমরা সবাই যদি সচেতন হতে পারি এবং আমরা যদি এটা প্রচার করতে পারি আপনাদের মাধ্যমে, যে আপনারা যে আজকে বিষয়টা নিয়েছেন প্রচারণা, এটা যদি আমরা প্রচার করতে পারি তো অনেকটা কমে আসবে। সিটি, দক্ষিণ সিটি, আমরা তো দক্ষিণ সিটির মধ্যে পড়ি, এখানে বসে আছেন। তো উনি যে বললেন যে ওই আইনের মারপ্যাচের জায়গাটা আছে, 2 নম্বর হলো ফুট ওভার ব্রিজ দিয়ে যে পার হবে সেই আইনটা যদি না থাকে বা ওইটার উপরে
ওটা দিয়ে না গেলে অথবা রাস্তা ক্রস করলে, রাস্তা যদি না হেঁটে ক্রস করে হ্যাঁ গাড়ি আসছে ওই সময় চলে যায়, সেক্ষেত্রে আপনারা কি চিন্তা করছেন? যেটা ম্যাজিস্ট্রেট মশিউর বলছিল জি। যে স্যার। পাবলিক নুইসেন্স ক্রিয়েট, এর পাশে তাকে আমি বলবো যে পেনাল কোডের আরেকটি সেকশন আছে যে 188, যেটায় বলা হয়েছে যে সরকারের যে সমস্ত নির্দেশনা আছে সেটা মেনে চলতে প্রতিটি নাগরিক বাধ্য, এবং সেটা বাধ্য করার জন্য আইনি প্রয়োগও করা যায়, যেটি ম্যাজিস্ট্রেট তারা করছে। 186 করতেছি স্যার। হ্যাঁ, তো এখানে যে নির্দেশনা আছে ডিএমপিরও আছে, আমাদেরও আছে, যে নির্দিষ্ট স্থান দিয়ে রাস্তা পারাপার হতে হবে এবং সেজন্য সিগন্যাল আছে, মার্কিং আছে। কিন্তু যে বিষয়টি দাঁড়িয়েছে যে এখন গাড়ির এত চাপ থাকে যে সামান্যতম একটু হাত দেখালেই সাধারণত ড্রাইভার যারা বা যাত্রী যারা থাকে তারা সহজেই বলে যে না ঠিক আছে একটু আস্তে যাও, তাকে একটু পার হতে দাও। এটা একটা প্রবণতা, এবং এর সঙ্গে যদি অ্যাক্সিডেন্ট ঘটে তখন খুব পাবলিক খুব আনরুলি হয়ে যায়, তখন হয়তো গাড়িটিকে ভাঙচুর করে, ড্রাইভারকে মারধর করে, যে কারণে কিন্তু মানুষ মানে ড্রাইভার এবং যে চালক যারা থাকে এবং তার সঙ্গে যাত্রী যারা থাকে তারা চেষ্টা করে যে খুব মানে স্লো যাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবে যানজট হয়ে যায়। একটা যাত্রীকে পথচারীকে থামাতে গিয়ে দেখা যাচ্ছে যে তাকে থামতে হচ্ছে, পিছনের গাড়ি থেমে যাচ্ছে। সুতরাং এবং ও হয়তো অ্যাক্সিডেন্ট করতে পারে, আবার গাড়িটিও আবার ওকে বাঁচাতে গিয়ে আরেকটা অ্যাক্সিডেন্ট ঘটাতে পারে, যেটি ম্যাজিস্ট্রেট বলল। তো সেই জন্য যেটা হলো যে সচেতনতা তো অবশ্যই দরকার, যেটি আপনারাও প্রচার করতে পারেন যে সরকারের যে সমস্ত নির্দেশনা, মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা, সিটি কর্পোরেশনের যে সমস্ত অনুরোধ নাগরিকদের প্রতি রয়েছে সেটা যাতে তারা মেনে চলে। ফুটওভার ব্রিজ রয়েছে, সেই ফুটওভার ব্রিজটি হয়তো নির্মাণের ক্ষেত্রে কিছু ত্রুটি থাকতে পারে, যে হয়তো যে জায়গাটি নির্মাণ হওয়া উচিত ছিল, সাধারণত মানুষের যে জায়গাটি দিয়ে চলাচল করায় তারা অভ্যস্ত, হয়তো একটু দূরে হয়েছে, হয়তো ওই জায়গায় তারা যেতে চায় না, কিন্তু একটু কষ্ট করে হলেও এই দুর্ঘটনাটা এড়ানোর জন্য সে হয়তো ফুটওভার ব্রিজটি যদি ইউজ করে, তাতে হয়তো সেই দুর্ঘটনাটাও ঘটে না এবং এই যানজট থেকে আমরা মুক্তি পেতে পারি। আচ্ছা, অবশ্যই। আপনি আমাকে বলেন ফুট ওভার ব্রিজ এবং জেব্রা ক্রসিং রাস্তা, আপনার কি মনে হয় ঢাকা মহানগরীর রাস্তাগুলো মানুষের জন্য, রাস্তা পারাপারের জন্য বান্ধবসুলভ আচরণ করে? প্রথমে আমি শুরু করবো, আপনার এটার উত্তর দেবো, আমাকে একটু সময় দিন। ম্যাজিস্ট্রেট সাহেব একটি বিরাট কাজ করতে যাচ্ছেন। প্রথমে হচ্ছে যে আইনের শাসন কিন্তু এমন একটা জিনিস যে সমগ্র দেশে সবার জন্য একই সাথে প্রতিনিয়ত করতে হবে। আপনি যদি বলে দেন যে এক সপ্তাহ এই আইন মানতে হবে, তার মানে আপনি ইনডাইরেক্টলি বলে দিচ্ছেন এক সপ্তাহ পরে তোমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আইন ভঙ্গ করা। ইনডাইরেক্টলি যখন পুলিশ কমিশনার বলে যে ভিআইপি রোডে আইন ভঙ্গ করিলে কঠোর শাস্তি দেওয়া হবে, আমি এটার বলি যে আপনি এই কথাটা তো বললেই পারেন, ভিআইপি রোড ছাড়া বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আইন ভঙ্গ করে গাড়ি চালাবেন, আমরা কিছুই বলবো না, কিছুই বলবো না। এটার মানে কিন্তু তাই আমাদের এই জায়গায় একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে। আইনের প্রয়োগ এবং এই ম্যাজিস্ট্রেসিটা বছরখানেক আপনাকে চালাতে হবে। অ্যাওয়ারনেসের কোনো প্রয়োজন নাই, অ্যাওয়ারনেসের প্রয়োজন নাই। কথাটা শুনতে খুব খারাপ লাগে যে লোকটি মাননীয় প্রধানমন্ত্রীর সেক্রেটারিয়েটের সামনে প্রতিনিয়ত আইন ভঙ্গ করছে। কিভাবে করছে? পুলিশ স্বয়ং তাকে আইন ভঙ্গ করার জন্য ট্রেনিং দিচ্ছে। লাল বাতি জ্বালার সাথে সাথে বলছে তুমি যাও, সবুজ বাতি জ্বালার সাথে সাথে বলছে দাঁড়াও। এটা প্রতিনিয়ত। ম্যাজিস্ট্রেট সাহেব কিন্তু পুলিশকে কোনোদিনই প্যানালাইজ করতে পারছেন না যে তুমি লাল বাতি জ্বালানোর সময় গাড়ি ছাড়লা কেন, সবুজ বাতির সময় কেন গাড়ি ছাড়লা না। এই প্রশ্নটি ওনারা করতে পারেন না অনেকগুলি কারণে, আইনের মারপ্যাচের কারণে। কিন্তু এই মানুষগুলি যারা প্রধানমন্ত্রীর ভবন অফিসের সামনে এই কাজটি করছে, সেই মানুষগুলি 100 গজ দূরে জাহাঙ্গীর গেটে ঢোকার পরে একেবারে আর্মি জেনারেল থেকে আরম্ভ করে রিকশালা পর্যন্ত প্রতিনিয়ত আইন মানছে। কারণটা কি? কেন আইন মানছে? অনলি দ্য রিজন ইজ ইমপ্লিমেন্টেশন অফ দ্য ল। আমি এটি আবার কোরআনের ভাষায় নিয়ে আসবো। আল্লাহ তাআলা বলেছেন ভালো কাজ করলে বেহেশতে যেতে পারবা, খারাপ কাজ করলে দোজখে যাবা। আল্লাহ তাআলা তো এখানে থেমে থাকেন নাই, বলেছেন এই কাজটি করলে তোমার গর্দান কাটা হবে, এই কাজটি করলে হাত কাটা হবে, এই কাজটি করলে 200 বেত মারা হবে। কেন বললেন? অর্থাৎ এই কাজটি পরিচালনার জন্য আপনাকে প্রতিনিয়ত কতগুলি জিনিস রিওয়ার্ড এবং পানিশমেন্টের পাশাপাশি প্রতিনিয়ত এই কাজটি চালানো রাখতে হবে। উনি প্রথমে একটি কথা বলেছেন বিজ্ঞ বিচারক,
যে সবচেয়ে বড় জিনিসটি হচ্ছে যে অল্প সময়ের জন্য করলে পারি মানুষ হাল ছেড়ে দেয়, আবার নতুন করে শুরু করে। মানে উনি নিজেও বুঝতে পারছেন। আরেকটি ডেঞ্জারাস পার্ট যেটা ওনাদের জন্য খুব কষ্টকর, আমি ওনাদেরকে আমার অসহায় মনে হয়, যখন সরকারের কর্মকর্তা কর্মচারী মন্ত্রী যে শহরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি বসবাস করে, আমি আপনাদেরকে বহুবার বলেছি ক্যামেরায় ছবি তুলে নিয়ে আসেন, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি মাননীয় প্রধান বিচারপতির বাড়ির সামনে দিয়ে সাইরেন বাজিয়ে প্রতিনিয়ত উল্টা দিকে যাচ্ছেন এমপি, মিনিস্টার, সেক্রেটারি, পুলিশ, কিছু কিছু ক্ষেত্রে বিচারকও। তাহলে আমি মুবাশশির কি কারণে আইন মানবো আমি তো বুঝে উঠতে পারি না। আর অ্যাওয়ারনেসের কথা বলছেন, বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ গ্রামের বাসিন্দারা উন্নত শহরে যাচ্ছে, কয়জন ট্রাফিক আইনের জন্য পেনাল্টি দিয়েছে? আমাদের বাংলাদেশিদের নিয়ে আমরা অনেক স্টাডি করেছি, তারা 5 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকে, ফুটপাতে দাঁড়িয়ে থাকে, দেখে অন্য লোকরা কিভাবে পারাপার হচ্ছে, এক্স্যাক্টলি দে ফলো ইট উইদিন এ ডে, উইদিন 2 days or 3 days। এবং তার বড় প্রমাণ হলো ক্যান্টনমেন্ট। আমরা এই জায়গায় আসতে পারি। এখন আসেন বাংলা মোটর নিয়ে আমরা কথা বলি। বাংলা মোটরে আদতে কোনো অবস্থায় কোনো ফুটওভার ব্রিজের প্রয়োজন নাই। যেখানে ইন্টারসেকশন থাকে, ইন্টারসেকশনে অবশ্যই কোনো না কোনো দিকের গাড়িকে দাঁড় করাতে হয় অন্যটিকে যাওয়ার জন্য। যেখানে আপনি গাড়িটি দাঁড় করালেন সেখানে একটি জেব্রা ক্রস থাকার কথা। ঢাকা সিটি কর্পোরেশনের কোনো জায়গায় জেব্রা ক্রসের অস্তিত্ব আপনি করতে পারবেন না। এক সময় কিন্তু ছিল, এক সময় ছিল, এখন নাই। শুধু তাই না, লেনগুলিও নাই। ডান দিকে যেতে হলে ডান দিকের লেন অনেক আগে থেকে ধরতে হবে। আমাদের এই কাজগুলি, আমাদের 2 মেয়রের সাথে আমরা এই কাজগুলি আলাপ করছি, ওনারা অতি সত্বর এই অল্প কিছুদিনের ভিতরে এই জিনিসগুলি করে ফেলবেন। এখন আসেন যে ফুটওভার ব্রিজ বিশ্বের বহু জায়গায় এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ ডিসেবলদেরকে আপনি কিভাবে নিয়ে যাবেন ফুটওভার ব্রিজে? 80 বছরের বৃদ্ধকে কিভাবে আপনি নিয়ে যাবেন ফুটওভার ব্রিজে? সেই জন্য আপনার এই জেব্রা ক্রসকে আধুনিকায়ন করা হচ্ছে, অথবা এই ক্রসিংগুলিকেই বাতিল করে দেওয়া হচ্ছে, যে নিচে দিয়ে এক সেট গাড়ি যাবে, উপর দিকে আরেক সেট গাড়ি যাবে। সো ট্রাফিক সিস্টেমের মধ্যে আমাদেরকে নিয়ে আসতে হবে। আমরা এখন উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছি, আমরা পিছনের দিকে কেন তাকাবো? এই যে এই ফুটওভার ব্রিজটি, বাংলা মোটরের ফুটওভার ব্রিজটি কেন হলো? ওখানে একজন মারা গেল, আন্দোলনের ফল হলো ফুটওভার ব্রিজ। কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু এই ফুটওভার ব্রিজগুলি হওয়ার কথা প্রফেশনাল পার্সনের নির্দেশ অনুযায়ী। ক্ষণস্থায়ী আশা আকাঙ্ক্ষা পূরণ করলে আপনি কোনোদিন স্থায়ী কোনো ফলাফল পাবেন না। এই ফুটওভার ব্রিজটি হওয়ার কথা এই সার্ক ফাউন্টেন এবং বাংলা মোটরের মাঝামাঝি জায়গায়, যে জায়গায় পার হওয়ার জন্য আর কোনো ব্যবস্থা নাই। কিন্তু এখানে জেব্রা ক্রস যদি আমি করি, নিয়মিত সিগন্যাল ফিক্স করে দেই, এত টাইমের বেশি দাঁড়াবে না, তাহলে আপনার দেখবেন প্রতিটি লোক কত সুন্দরভাবে যাতায়াত করে। আর বাংলাদেশের মানুষ এত বেশি আইন মানতে পছন্দ করে, ওনারা 3 দিন মাত্র প্যানালাইজ করেছিল এই শাপলা কি বলে সার্ক ফাউন্টেনের ওখানে জেব্রা এই ফুটওভার ব্রিজ ইউজ করার জন্য। কয়েকদিন পরে কি দেখা গেল, 100-150 লোকের লাইন লেগে গেছে ফুটওভার ব্রিজে ওঠার জন্য। তার মানে কি, বাংলাদেশের মানুষ পৃথিবীর যে কোনো জায়গার তুলনায় অনেক অনেক বেশি আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু যখন আমি দেখি রহিম করিম আমার সরকারি দল করে, যে কোনো রাজনৈতিক দলেরই সরকারি দল করে, তার বেলা আবার অন্য ব্যাপার। এখন আমি আসেন আপনাকে আরেকটি তথ্য দিই। ঢাকা শহরে ভাই, আপনি কিছু মাইন্ড করেন না, কারণ আপনাদেরকে নিয়ে আমি কথাটি বলবো। সেক্রেটারিয়েটে এখন স্ট্যান্ডওয়ালা গাড়ি নেওয়ার জন্য একটা গোপন চেষ্টা চলে, কে স্ট্যান্ডওয়ালা গাড়ি পাবে। কারণ স্ট্যান্ডওয়ালা গাড়ি পেলে পারে এই গাড়িগুলির আইন মানতে হয় না, এবং আমি বিশ্বাস করি নাই। সেই জন্য আমার এক বন্ধুর স্ট্যান্ডওয়ালা গাড়ি নিয়ে ড্রাইভারকে বললাম যে তুমি আজকে ঘন্টাখানেক গাড়ি চালাবা, শুধু আইন ভঙ্গ করবা। বিচারকের কাছে আমি আপনাকে জানাচ্ছি, কোনো জায়গায় আমার গাড়ি থামানো হয় নাই, এবং কয়েকটি জায়গাতে সার্জেন্টরা আমাকে সেলুট দিয়েছে। এই অবস্থা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। সম্মানবোধ, সরকার এবং সরকারি দল, আমলাদের কাছ থেকে প্রথম আসতে হবে। এবং একটি এক্সাম্পল আপনাকে দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় আমাদের চার্চিল বর্ডারে গিয়েছিলেন, লাইট যখন ব্ল্যাক আউট করা হয়, সেই সময় উনি হঠাৎ চুরুট বের করে, চুরুটে আগুন লাগানোর সাথে সাথে সেখানে যে সার্জেন্ট ছিল তাকে ধরে ফেলেন। ইউ ক্যানট ডু ইট অ্যান্ড ইউ হ্যাভ টু পে দ্য পেনাল্টি। এবং চার্চিল ওই সময় একটি কথা বলেছিলেন, যে দেশের পুলিশ
প্রধানমন্ত্রীকে ধরতে দ্বিধাবোধ করে না, সেই দেশকে যুদ্ধে কেউ হারাতে পারবে না। আমার মনে হয় আমাদের সময় এসছে এই জিনিসগুলি বোঝার এবং জানার। আমি একটু দ্বিমত করব। দ্বিমতটা হলো গত পরশুদিন যখন 4 তারিখ আমি এখানে মোবাইল কোর্ট করলাম, তো এখানে এডিসি ছিলেন ট্রাফিকের সাউথের রিফাত সাহেব, উনি নিজে 2 জন পুলিশ সদস্যকে ধরে আমার কাছে নিয়ে আসছেন এবং আমি তাদেরকে ফাইন করেছি। এক সচিব মহোদয়ের ড্রাইভার আমি ধরে তাকে ফাইন করেছি। একজন সাংবাদিক, আমি বলবো না ইলেকট্রনিক মিডিয়ার, হ্যাঁ মিডিয়ার, আপনি দেখেছেন প্রথম আলোতে ফার্স্ট ছবি আসছে, ওইটা একটা ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, তাকেও আমি ধূমপানের দায়ে এবং করেছি। এখন বিষয় হলো যে আপনি যেটা একবারে বলতেছেন না, কিছু ব্যতিক্রম আছে, ঠিক আছে না, ব্যতিক্রমের পার্সেন্টেজটা পুলিশ ভালো কাজটা কম, খারাপ কাজটা আমি বেশি। নিজে দ্বিধাবোধ করেছি যে একজন পুলিশ সদস্যকে আমি প্যানালাইজ করব, তার চাকরিতে সমস্যা হতে পারে, কিন্তু দেখলাম যে পুলিশের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিল আমার সাথে, এডিসি ট্রাফিক সাউথ, সে কিন্তু আমাকে রিকোয়েস্ট করছে যে না, ওকে ছাড়া যাবে না। তাহলে দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় ব্যতিক্রম আছে, ঠিক আছে। শুনেন, এত খারাপ অবস্থার মধ্যে দিয়ে না, আমি একটুখানি এটা স্বাভাবিক। হ্যাঁ, দানিশ ভাই, আমি তার মানে হলো কি, আমি দ্বিধাবোধ করেছি, বাট পুলিশ যিনি উদ্বোধন করতে হবে, সে বলছে অবশ্যই আপনি এটা ব্যতিক্রম বললেন না, আমি এটা তো স্বাভাবিক ঘটনা। আমি ছোট্ট একটু কথা বলি, কাউকে খাটো করার কোনো সুযোগ নেই, না, সেটাই। উনি খালি ব্যতিক্রম। না, দানিশ ভাই, আমি ছোট্ট একটা কথা বলি, আপনার সাথে আমি 100% একমত। এই মানুষগুলি আছে বলেই এত খারাপ অবস্থার ভিতরেও বাংলাদেশের গতি কিন্তু অপ্রতিহত, যেখানে সরকারের সহযোগিতা ছাড়াই মানুষ কোথায় চলে যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের মানুষের মধ্যে আমি আপনাকে শুরুতেই বললাম যে বাংলাদেশের মানুষ আইনের প্রতি অসম্ভব রকম শ্রদ্ধাশীল, খালি তাদেরকে সুযোগ দেওয়ার প্রয়োজন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো কেন আমরা জেব্রা ক্রসিং, আপনি কি কখনো জিজ্ঞাসা করেছেন ট্রাফিক ইয়াদেরকে যে জেব্রা ক্রসিং কেন উঠে গেল? পৃথিবীর কোন শহরে আছে যেখানে জেব্রা ক্রসিং নাই? এখন এইটা মানে এই কারণটা আমার ব্যক্তিগত অভিমত থেকে বলি, জি, কারণ আমাদের ঢাকা শহরটা যখন, এখন বর্তমানে ঢাকা শহরে প্রায় 2 কোটি অধিক লোকের বসবাস, যখন এই সিটিটা গড়ে ওঠে বা রাস্তা প্ল্যানগুলো করা, তখন কিন্তু এত লোক সংখ্যা ছিল না, যার কারণে ওই আদলেই রাস্তাঘাটগুলো এখানে করা হয়েছে। আস্তে আস্তে এখন আমাদের জেব্রা ক্রস কিন্তু ছিল, তখন যে পরিমাণ গাড়ির ট্রাফিক ছিল, এখন তার চেয়ে অনেক শতগুণ বেড়ে গেছে। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে জেব্রা ক্রসিংগুলো উঠে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট যে বিভাগের, এটা ভালো বলতে হবে, কিন্তু আমার যেটা মতামত সেটা আমি বলতে চাচ্ছি যে এখানে লোক সংখ্যা অধিক হওয়াতে, গাড়ির সংখ্যা অধিক হওয়াতে, জেব্রা ক্রসিংগুলোতে যদি গাড়ি থামতে থাকে তাহলে ঢাকা শহর দেখা যায় অচল হয়ে যাবে। কিন্তু আমি না, আপনি যে কথায় আসছেন আমি আপনাকে এই প্রসঙ্গ নিয়ে বলছি, সিগন্যাল পড়ছে, সিগন্যাল কিন্তু পড়ছে, তাহলে জাম হচ্ছে না? সিগন্যাল হচ্ছে তো, 3 মিনিট দেন 2 মিনিট দেন দিচ্ছেন, কিন্তু ইন্টারসেকশনগুলোতে সিগন্যালটা তো রাস্তা অন্য গাড়ি পাস হওয়ার জন্য আপনি দিচ্ছেন তো, গাড়ি কিন্তু থেমে যাচ্ছে, এই পাশে থেমে যাচ্ছে, ও পাশ দিয়ে আসছে। আর আমার কথা হচ্ছে, তাহলে পথচারী যারা আছে তারা কোন দিক দিয়ে পার হবে? এটা একটা ভালো একটা তারা কোথায় পার হবে? আপনি আমাকে বলেন যে আপনি পৃথিবীর সব দেশে কিন্তু একটা মানুষ হেঁটে গেলে তাকে সম্মান করে, কিন্তু আমার এখানে গাড়ি, আপনি বলছেন যে গাড়ি স্লো করে, কিন্তু আমি বলি আপনাকে, আমি দেখছি আমার এখানে, আমি প্রতিদিন এখান দিয়ে যাই, পুলিশ দাঁড়িয়ে আছে, হাত দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করছে, পারে না। হ্যাঁ, ইয়ে আছে, ওই আপনার সিগন্যাল দেওয়া আছে যে লাঠি একটা নিয়ে দাঁড়িয়ে আছে পুলিশ একদম। আপনি কি করে জানেন, আরেক দিক দিয়ে একটা বাইক ঠাস করে কিন্তু ঢুকায় বেরিয়ে চলে গেল। তা আমি বললাম যে ওকে কি করবেন স্যার? তো তার মানে এটা কোন জায়গা? তার মানে আপনি মানুষকে বলছেন অধিকাংশ গাড়ির ড্রাইভার ট্রাফিক সিগন্যাল মানে না, যদি মানতো তাহলে গাড়ি ওখানে থাকতো, মানুষ আস্তে করে রাস্তা পার হয়ে যেত। যেমন স্যার আপনি জানেন, স্যার যেহেতু প্রধান নির্বাহী কর্মকর্তা সিটি কর্পোরেশনের, বনানীতে একটা ফুট ওভার ব্রিজ আছে, জি, এক্সেলেটর সিঁড়ি, এসকেলেটর দিয়ে, হ্যাঁ, ওইটা দিয়ে কিন্তু পায়ে হেঁটে উঠতে হয় না। আমি অনেকবার লক্ষ্য করেছি ওইটা তো উঠতে চায় না, মানে মানুষের প্রবণতা দেখেছেন যে আপনি যে জেব্রা ক্রসিং কথা বলতেছেন, যে ওখানে জাস্ট খালি উঠবে, তাকে অটোমেটিক কিন্তু উঠায় নিয়ে যাবে। আমি দেখেছি। তারপরেও জনগণ বা পাবলিক যারা দেখতেছি, যে আমি ওখানে আমার বাসায় উত্তরাতে আমি আসা যাওয়া করি প্রতিদিনই, দেখি যে তারা নিচ দিয়ে বার হচ্ছে, ওইটা যে অটোমেটিক একটা ফুট ওভার ব্রিজ, তারপরেও কিন্তু কেউ উঠতেছে না, কিন্তু প্রবণতা, মানসিকতা, প্রবণতার সাথে সচেতনতা আপনি যেটা বলছেন, আমি কিন্তু এটাকে অস্বীকার করছি না। আমাদের ফুট ওভার ব্রিজগুলো বানানো হয়েছে মানুষের সেফটির জন্য, তাই তো? এটা তো আর তো কোনো কারণ না। বাট আমার যে জিনিসটা হচ্ছে যে সবচেয়ে বড় জিনিস, ইন্টারসেকশনগুলোতে আপনি দেখেন, আমাদের ইন্টারসেকশনগুলোতে কিন্তু ফুট ওভার ব্রিজ নাই।
আপনি দেখেন এই যে ডাচ বাংলা এখানে হেয়ার রোডে মিন্টু রোডে এখানে আমি রাস্তা পাইতে অনেকক্ষণ দাঁড়ায় থাকি, কোন দিক দিয়ে গাড়ি আসছে আমি বুঝতে পারি না। আমি যখন শাহবাগে যাই এদিক দিয়ে পার হয়ে এখানে আসি, এরপর ওখানে কি করে যাব, তখন আমাকে আবার রাস্তার নিচে নামতে হয়, নেমে ওই পারে গিয়ে এখন যেটা আপনি নতুন বানাচ্ছেন ছাত্রদের দীর্ঘদিনের আন্দোলনের দীর্ঘদিন আটকে ছিল। তো এখন যেগুলা যে জায়গাগুলোতে একটা তো পড়েই গেল ফুট ওভারব্রিজ, যেটা সায়েন্স ল্যাবরেটরির ওখানে। তো এখন আমি খেয়াল করে দেখেছি, যেমন দেখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আমি না ওইখানে যাওয়ার পরে আমি রাস্তা পার হতে পারি না, এদিক দিয়ে একটা ঢুকে ওদিক দিয়ে একটা ঢুকে রিক্সা ঢুকে। তাহলে আমার কথা হচ্ছে ওই জায়গার লোকগুলো কি করে পার হবে? এইটা একটা Actually এগুলি আপনি আমাকে বলেন যে ওই জায়গার লোকগুলো কি করে পার হবে। এখন আপনি বললেন সে মানছে না নিয়ম, ভালো কথা, তাহলে সে যাবে কি করে? এখন স্যার যেহেতু আছে, যদি এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আসলেই মানুষকে তো পল্টনের সামনে পল্টনে আপনি পার হতে পারবেন না, তাহলে আপনি ওখানে কি করবেন? দাঁড়ায় থাকবেন, আর আপনি ওখানে দাঁড়ায় থাকবেন, বের হবে সঙ্গে সঙ্গে ফাইন করবো। এইটাই এখন আসলে যে মানুষকে তো তার স্বস্তি দিতে হবে, নিরাপদে রাস্তা পার হওয়ার একটা বান্ধব, হ্যাঁ হাঁটা বান্ধব আপনাকে একটা পরিবেশ দিতে হবে। এবং সেটা দিতে গিয়ে কিন্তু ইতিমধ্যে অনেক রকম কাজ হয়েছে, যেটা মুবাশশির ভাই জানেন যে বর্তমানে একটা কেস প্রজেক্টের আন্ডারেও এটা ট্রাফিক সিগন্যালিং এর উপর কাজ হচ্ছে। সেটা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছিল, কিন্তু দেখা গিয়েছে যে ওই দিন যেটা পরীক্ষামূলকভাবে যেদিন চালু হয়েছিল সেই দিন ভয়াবহ অবস্থা হয়েছিল। এবং ইতিমধ্যে এইটার উপরে কাজ হচ্ছে, প্রায় আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রায় 40টার মতো আছে ট্রাফিক সিগন্যাল, ওখানে আছে প্রায় 30টার মতো। তো এখন যেটা বলা হচ্ছে যে আপনি দেখবেন, লক্ষ্য করবেন যে লাল বাতিও জ্বলছে, সবুজ বাতিও জ্বলছে, কিন্তু যে ওটা হচ্ছে না। কিন্তু ট্রাফিক পুলিশ ম্যানুয়ালি কাজটা করছে। তো এই ম্যানুয়ালি করতে যে এটা আসলে আনম্যানেজেবল হয়ে গেছে, যে কোন দিকে কে যাবে এর একটা নিয়ন্ত্রণহীন হয়ে গেছে, যে কারণে মানে পথচারী যারা তারাও মানে দিক বেদিক হারিয়ে ফেলছে যে প্রভাব আমাদের উপরে হ্যাঁ কোন দিকে যাবে। সেই জন্য একটা সাস্টেইনেবল সিগন্যালিং সিস্টেম দরকার, যেটি আমাদের সিটি কর্পোরেশন, মেট্রোপলিটন পুলিশ সবাইকে নিয়ে এই কাজটি করতে হবে, এবং যেটি আমাদের বন পরিবেশ মন্ত্রণালয় থেকে এই প্রজেক্টটি নেওয়া হয়েছে, এবং এটি কাজ হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আছেন। এবং সম্প্রতি যেটি হয়েছে যে এর জন্য একটা আলাদা পুলিশের একটা বিভাগও করা হচ্ছে এই সিগন্যালিংয়ের উপরে। তো আমরা যেটা করি সিটি কর্পোরেশনের থেকে, যে আমরা এটার জন্য যে অবকাঠামোগত যে সুবিধাটা সেটা আমরা করে দেই, সিগন্যালিং, তারপরে কোথাও কোনো সিস্টেমগুলো সেটা আমরা করে দিতে পারি, কিন্তু ম্যানেজমেন্টটা মূলত এটা ট্রাফিক পুলিশের। তো সেই জন্য আমি বলবো যে পথচারীর যেমন তার নিরাপদে রাস্তা পার হওয়ার অধিকার রয়েছে, তাকে সেই অধিকার দিতে হবে, এটা কিন্তু এটা বাস্তব। সেই জন্য একটা সাস্টেনেবল, মানে আমি বলবো যে দীর্ঘস্থায়ী সমাধান সম্মত একটা ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থা মানে দ্রুতই চালু করা দরকার। আপনি আমাকে আগে বলেন, আমি ফুটপাতে হাঁটতে পারছি না, আমার পিছ দিক দিয়ে হোন্ডা চলে আসছে, এটা কে থামাবে? আগে এটা বলেন। আচ্ছা, আমি এটা বলছি। প্রথমে হচ্ছে এটাও মেয়র সাহেব, আমি একটু যদি লিঙ্কটা নিই তাহলে আপনি বুঝতে পারবেন। এই যে আমরা অলরেডি আমাদের ইনস্টিটিউট অফ আর্কিটেক্টস এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমরা একটা লম্বা মিটিং করে 27 নম্বর রোড থেকে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত একটি পাইলট স্কিম করছি। সমস্ত এই রাস্তাটাকে সর্বাধুনিক এক্সিস্টিং ফেসিলিটিসগুলিকে প্রপারলি ইউজ করা যায়, এবং এই রাস্তাটাকে দেখে যেন বাংলাদেশের সমস্ত রাস্তাগুলিকে তৈরি করা হয়। এখানে আপনার সিগন্যালিং, জেব্রা ক্রস, ইলেকট্রিক পোল এবং কমন ডাক্টের, মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিয়ত এখন কমন ডাক্টের কথা বলছেন, সেগুলিরও আমরা একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করছি, এবং এটা একটা ডিজাইন কম্পিটিশনের মধ্যে দিয়ে আমাদের 40-50টা গ্রুপের কাছ থেকে প্রপোজাল নিয়ে মেয়র সাহেবের কাছে এটা উপস্থাপন করার কথা। এটার গত 3 মাস ধরে এটার ডিটেল স্টাডি করা হচ্ছে, স্টাডি রেকর্ডগুলি করা হচ্ছে। দেখিনি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি কাঁঠালবাগান থেকে বলছিলাম, কামাল আহমেদ। জি স্যার, আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আমাদের অফিস হলো ইস্কাটন, আমি প্রতিদিনই যাতায়াত করি স্যার। ওইখানে ওভারব্রিজের গোড়া এত পরিমাণে রিক্সা রেখে দেয়, আমরা রেগুলার ওভারব্রিজ ইউজ করি, কিন্তু এত বিড়ম্বনা পড়তে হয় স্যার। পুলিশে টাকা খেয়ে প্রতিদিন এরকম রিক্সার
মানে এটা গ্রেজ বানা রাখছে স্যার, একটা হাঁটা চলার জন্য কোনো ব্যবস্থা নেই, ফুট ওভারব্রিজে ওঠার মতো কোনো স্কোপ নেই স্যার। এখানে আজকে ভ্রাম্যমাণ আদালত বসলো, কিন্তু তাদেরকে কোনো ব্যবস্থা নিল না, উল্টো এখানে এত জ্যাম করে রাখছে স্যার। আজকে যে ভ্রাম্যমাণ আদালত যেটা করেছেন উনি এখানে বসা আছেন। আমি উত্তর দেবো, অসুবিধা নেই। ধন্যবাদ স্যার। জি হ্যাঁ, আমি উনি একটু ইয়েটা এই যে কোনায় আমি ফুট ওভার ব্রিজের ওখানে সমাধান বলি চায়ের দোকান, ওখানে উঠা যায় না, কোনো মহিলা উঠার আগে তারা ওখানে দাঁড়ায় থাকে। এই পাশে রিক্সার গ্যারেজ বানিয়ে দিয়েছে, এই পাশেরটাতে রিক্সা গ্যারেজের মধ্যে ওখানে সব রিক্সা তোলা থাকে পুলিশের সামনে, ওখানে সব জায়গায় আছে, ওখানে মানুষ যেতে পারে না, দাঁড়াতে পারে না। রিক্সার বিষয়টা তো স্যার তো আছে, সিটি কর্পোরেশন রিক্সার বিষয়টা করে, আর খুবই পাশাপাশি কঠিন একটা অবস্থা। ডিএমপিরও বিষয় আছে। তো যেটা ভিআইপি রোড, মূলত আমরা বসেছিলাম ভিআইপি রোডটাতে, যেটা রিক্সা না চলে, আমাদের দৃষ্টিগোচরে ওইটা পরে নাই, পড়লে আমরা ব্যবস্থা নিতাম। কিন্তু এরপর যেহেতু আমরা জানলাম, আমরা দু একদিনের মধ্যে আমরা আবার অভিযান করলে তখন এটা ব্যবস্থা যে ফুট ওভার ব্রিজে যাতে উঠতে পারে, কারণ দুইটা ফুট ওভার ব্রিজের ওখানে দোকানদার বসে আছে, ওইখান দিয়ে একটা মানুষের বেশি ক্রস করে উপরে উঠা যায়। আমি ডেইলি ওখান দিয়ে উঠে আসি। আমি কিছু সমাধান সংক্রান্ত বক্তব্য নিয়ে আসবো। আমি সিও সাহেবের কাছে সবচেয়ে বড় যেটা আবেদন করব, যে এই রাস্তাগুলিকে আধুনিকায়ন, অর্থ বিরাট ব্যয় হবে না, প্রফেশনাল পিপলদেরকে নিয়ে এই কাজটি করা। সেই জন্য তো আপনাদের নিয়ে বসা হচ্ছে। প্রফেশনালি হয়। এই কথাটা কেন বললেন প্রফেশনাল? প্রফেশনাল লোকদেরকে নিয়ে, তাহলে ওনারা কাজ করে কাদেরকে নিয়ে? দেখেন, যে দেশের মন্ত্রী যে হসপিটালে বলে এই লোককে যেন সঠিকভাবে ট্রিটমেন্ট করা হয়, আসল কথাটা তাহলে কি দাঁড়াচ্ছে? মন্ত্রীর নির্দেশ ছাড়া কোনো পেশেন্টকে ডাক্তাররা ট্রিটমেন্ট করে না। বাংলাদেশের একজন ডাক্তারও কিন্তু প্রতিবাদ করে নাই, তাদের প্রথমেই প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিনিয়ত পত্রিকা খুললে দেখবেন মন্ত্রী নির্দেশ দিয়েছে সুস্থ ভালোভাবে চিকিৎসা করার জন্য। হোয়াট ডাজ দ্যাট মিন? এর চেয়ে অপমানকর বক্তব্য আর কোথাও হতে পারে? তাহলে এই আমাদের এখন বলবেন, এই আমাদের মন্ত্রী মহোদয় যে নির্দেশ দেয় এখানে একটা ফুট ওভার ব্রিজ বানাও, তার এলাকার লোক বলছে বানায় দিল, এটা তো তা না। আপনার প্রত্যেকটা জিনিসের জন্য প্রফেশনাল পার্সন আছে। যে এই যে মেয়র সাহেব প্রফেশনাল ব্যক্তিদেরকে নিয়ে আসছেন, উনি প্রফেশনালদেরকে নিয়ে কাজ করছেন, এবং আমরা সেখানে আমরা প্রফেশনাল লোক যারা একদম এক্সপার্ট আন্তর্জাতিকভাবে, তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। পরবর্তী কাজটি হবে ইমপ্লিমেন্টেশন যদি উনি করেন, তাহলে এই প্রফেশনালদের এফেক্ট হবে। আর যদি কোনো মন্ত্রী মহোদয় একটুখানি নড়াইয়া দেয়, তাহলে যেটা এইগুলি তো আর বলার কোনো ব্যাপার নাই। সেখানে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীরা প্রচন্ড রকম অসহায়, সেখানে জনগণের শক্তিটাকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স দিতে হবে। এখন আমি একটু বলতে চাই যে এত দুরবস্থার ভিতরেও আমরা কতগুলি সমাধানের রাস্তা আমরা দেখছি। যেমন এই যে জনগণের পারাপারের ব্যাপার, যানজটের কারণই তো প্রথম কারণ। যানজট আমরা চাইলে আগামী 6 মাসের ভিতরে যানজট দূর করতে পারি। কেন জানেন? প্রায় 1100 থেকে 1200 লোকের বাস প্যাসেঞ্জার ধরে, অর্থাৎ একজন প্যাসেঞ্জারকে ধরার জন্য 1100 লোকের বাস ধাওয়া করে। কিন্তু এটাকে যদি কোম্পানি করা হয়, যেটা আমরা ফ্র্যাঞ্চাইজ, এবং সেটা 2 মেয়র সাহেব সম্মিলিতভাবে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় 5টি কোম্পানির মাধ্যমে এটি করার চিন্তা ভাবনা করছে। যেই মুহূর্তে এই কাজটি হয়ে যাবে, ওই যে রিক্সাতে তখন আপনি উঠবেন না, কারণ রিক্সা ভাড়া উইল বি হায়ার দেন দ্য বাস। তো সাধারণ মানুষ তখন বাসে উঠবে। এই বাসগুলি যখন চলবে তখন হবে আরেকটি প্রবলেমটি কি? বাসে পকেট মারা হচ্ছে কিনা, এবং বাস থেকে নেমে আপনি বাড়িতে সঠিকভাবে যেতে পারছেন কিনা, তখন কিন্তু আলোচনার বিষয় আসবে নিরাপত্তা। অর্থাৎ একটা সিস্টেমকে যদি আপনার আইনের আওতায় নিয়ে আসতে চান, মানুষকে শ্রদ্ধাশীল করতে চান, তখন অনেকগুলি সিস্টেমকে কিন্তু আপনি নিয়ে কাজ করতে হবে। যেমন ট্রাফিক সিগন্যাল দেন ওনারা, আর ট্রাফিক সিগন্যাল মানা না মানার দায়িত্ব হলো পুলিশের। ওনারা পুলিশের কারো চাকরিও খেতে পারেন না, সাসপেন্ডও করতে পারেন না, কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমরা প্রতিনিয়ত একটি চিৎকার করছি, পৃথিবীর সব উন্নত দেশে পুরো পুলিশ ডিপার্টমেন্ট মেয়রের হাতে থাকে, আমরা তাও চাই নাই। আমরা বারবার বলছি যে যদি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হতে পারে, যদি রেলওয়ে পুলিশ হতে পারে, তাহলে সিটি কর্পোরেশনের হাতে কেন ট্রাফিক পুলিশ থাকবে না? যদি দিতে পারেন, রাতারাতি দেখবেন যে পরিবর্তন হয়ে গেছে। কারণ মেয়র সাহেবের কাছে উত্তর দিতে হবে, যেটা আমি জানতে চেয়েছি, যে আর কতদিন জনগণের পয়সায় এই বাতিগুলি জ্বালাবেন আর নিভাবেন? কেন? যদি মানাই না হয়, তাহলে লাইটগুলি কেন বন্ধ করছেন না? প্রতিনিয়ত পরিষ্কার করা হচ্ছে, কার পয়সায় পরিষ্কার করা হচ্ছে? কথা নাই বার্তা নাই, আপনারা সোলার প্যানেল লাগালেন, সোলার প্যানেল কোনো কাজ করছে? কারণ ব্যাটারি সব চুরি হয়ে গেছে। এই যে প্রফেশনাল পিপলদেরকে নিয়ে কাজ না করা, টেন্ডারটাই মূলত, এবং এই
জেব্রা ক্রস ট্রস কিন্তু ঘটে গেছে যখন প্রতিনিধিত্বশীল সিটি কর্পোরেশন যখন ছিল না, তখনই কিন্তু এই দুর্ঘটনাগুলির তৈরি হয়েছে। আমরা এখন চাচ্ছি এই জায়গা থেকে বের হয়ে আসার জন্য, এবং আমি মনে করি 2 সিটি মেয়রের কাছে আবার আমার আরেকটি ছোট্ট আবেদন, কতগুলি কাজ 2 সিটি মেয়রকে কিন্তু সমন্বিতভাবে সম্মিলিতভাবে করতে হবে। যেমন এক সিটি মেয়র মশা যদি তাড়ায়, আরেক সিটি মেয়র যদি মশা না তাড়ায়, সেই তাড়ানো আমার কাছে কোনোভাবেই কাজ দেবে না। এক সিটি মেয়র তার এলাকার রাস্তা অপূর্ব সুন্দর করলো না, আরেক সিটি মেয়র যদি ওই কাজটি না করে ড্রেনেজ সিস্টেম ডেভেলপ করে, তাহলে কিন্তু আমি এই রাস্তার বেনিফিটটি পাবো না। আমি মনে করি কিছু কিছু কাজকে 2 সিটি মেয়র কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে যদি কাজ করতে পারেন, যেরকম বিজ্ঞাপন বোর্ড নিয়ে কাজ হয়েছে, আমার এই ট্রান্সপোর্ট নিয়ে কাজ হচ্ছে, এই কাজগুলি যদি আমরা করতে পারি, এবং আমার ইনস্টিটিউট এই 2 সিটি মেয়রের সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে, এবং আমরা আশা করছি এই যে আপনার বিলবোর্ড নামানো থেকে আরম্ভ করে রুট ফ্র্যাঞ্চাইজ, এগুলির সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। আমি মনে করি তখন অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী প্রত্যেকেই চায় একটি সুন্দর দেশ, কিন্তু ব্যর্থতার কারণে, ফেইলিওরের কারণে অনেক কিছু ঘটে। এখন সবচেয়ে বড় জিনিস যেটা আমি বলবো, সরকারি দলকে হতে হবে, তার দলকে সুন্দর করার জন্য। সরকারি দলের কেউ আইন ভঙ্গ করলে, ওই যে পুলিশ একজন পুলিশকে ধরে নিয়ে আসছে, আমি চাই আমার সরকারি দল যেন তার দলের লোককে পানিশমেন্ট সবার আগে দেয়। যেমন আমার ছেলে অন্যায় করলে বা 10 জন ছেলে অন্যায় করলে আমি আমার ছেলেকে পানিশমেন্ট দেই, ঠিক এই কাজটি যদি আমরা করতে পারি, এবং যখন জনগণ দেখবে যে সরকারি দলের কেউ রেহাই পাচ্ছে না, যেমন পুলিশ দেখতে পেয়েছে যে পুলিশ পুলিশকে ছাড়ছে না, তাহলে কিন্তু আইনের শাসন প্রতিষ্ঠা করতে 1 মাসও লাগবে না। ইয়েস, এইবার আমি যে জায়গায় আসছি সেটা হলো সকালবেলা আপনারা যখন এই কথাটা যখন এই ইয়েটা আরম্ভ করেন ভ্রাম্যমাণ আদালতের, আপনি যদি ঢাকা শহরে 5টা থেকে 7টার মধ্যে এই ভ্রাম্যমাণ আদালতটা লাগেন, তাহলে আপনি দেখে বুঝতে পারবেন কি পরিমাণ গাড়ি সেক্রেটারিয়েট থেকে বেরিয়ে এই রাস্তার উল্টা দিক দিয়ে আসতে থাকে। এখন এখানে আমি একটু বলি, জি, মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আমরা 7 দিন এক নাগারে ঢাকা মেট্রো এলাকায় অভিযান করেছি। এর মধ্যে আমরা ডিএমপিতে অ্যাটাচমেন্ট ছিলাম 2 জন, আর বিআরটিএম এসটে 6-7 জন ছিল। তো দেখা যাচ্ছে যে ওই 7 দিনে ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় ছিল না, এটা আপনারা লক্ষ্য করেছেন। এবং আমরা এটা অনুধাবন করেছি যে এতে সাধারণ জনগণ কষ্ট পাচ্ছে। কারণ এখন আইনটা বাস্তবায়ন করতে যে মহামান্য হাইকোর্টের নির্দেশনা মানতে যে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে আমি 50 জনের মতো ড্রাইভারকে জেল দিয়েছি, 50টা গাড়ি ডাম্পিং করেছি। শেষে দেখলাম যে মানুষজন শত শত হাজার হাজার লোকজন রাস্তা দাঁড়িয়ে গাড়ি পাচ্ছে না। তো এখন জনস্বার্থে তখন আমরা আবার শিথিল হয়ে গেছি, মানে জনস্বার্থে। এখন আমাদের মূল কাজটা হলো জনস্বার্থে। সেখানে আইনের ব্যত্যয় কিছুটা ঘটছে, কিন্তু জনস্বার্থটা বৃহৎ আকারে ক্ষতি হচ্ছে, তখন আমরা আবার ওইটা একটু স্টপ করে দিচ্ছি। মিছিল করেছে, বুঝছেন, দেখা যাচ্ছে যে 7 দিনে কিন্তু আমরা পেরেছি, পারি যে নাই তা না, আমরা পেরেছি। স্যারও দেখেছেন স্যার যে হাজার হাজার লোক রাস্তা দাঁড়িয়ে আছে বাসের জন্য, রাস্তায় কোনো বাস নাই, কি ওই যে ম্যাজিস্ট্রেট নামবে। তাহলে আমরা যদি নামি পারি, কিন্তু ওই বিকল্প যে বিকল্প অ্যারেঞ্জমেন্ট যদি থাকে যে না ঠিক আছে ফিটনেসবিহীন গাড়ি আমরা বন্ধ করব, ঠিক আছে ওই পরিমাণ ফিটনেস যুক্ত গাড়ি আমরা আগে রেডি করি। এক্স্যাক্টলি, সেটা পরিবহন সেক্টরকে আগে আসতে হবে, তাদেরকে আগে আসতে হবে, সরকারের একার পক্ষে তো এটা সম্ভব না। তারা যদি সবাই বলে যে হ্যাঁ আমরা সবাই একত্রিত হবে, আমরা আমাদের 10,000 ফিটনেসবিহীন গাড়ি আছে, আমরা 10,000 নতুন গাড়ি নামাবো, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে এই ফিটনেসবিহীন গাড়ি চলার পেছনে বিআরটি এর একটা ভূমিকা আছে? এখানে টোটালি তারাই তো কর্তৃপক্ষ এটার। এখন তারা এটা তারা দেয় সবকিছু। এখন দেখা যাচ্ছে যে আমি কিছু অভিযান করতে যে দেখেছি যে একজন অফিস সহকারীর স্বাক্ষরে, পরে আমি ড্রাইভারকে বললাম যে এটা তো কোনো অফিসার নাই, অ্যাটলিস্ট আমি জানি যে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর লেভেলে সে রুট পারমিট দেবে, অফিস সহকারী একজন অফিস সহকারী। তখন তাকে বললাম, বলো সাইডে অফিস থেকে দিয়েছে। আসলে ড্রাইভার কথা সত্য না হইতে পারে, তারা নিজেরা হয়তো কোথাতে তৈরি করে নিয়েছে, সেটা আমরা ওই অথরিটি নিয়ে কথা বলবো না। কিন্তু এটা তাদেরও কাজ আছে। জনগণ যারা আমরা একটা পচা গাড়ি দেখতেছি যে ভাঙাচোরা লক্ষ্য চক্কর, এটা উঠলে আমার ক্ষতি হইতে পারে, আমি এটা বয়কট করলাম, তাহলে কিন্তু ওই গাড়িটা কিন্তু আর রাস্তা নামবে না। এটা আমাদেরও উচিত না, কিন্তু যে চাহিদা এত বেশি থাকে, অল্টারনেটিভটা দিতে হবে। আপনার যেমন আমি বলি আপনাকে যে এখানে বসে যখন বলে বাস মালিক সমিতির লোকগুলা, খুব মজার ব্যাপার একটা কথা বলে যে আমাদের কোনো ইয়া দেয় না, ঋণ দেয় না, এটা খুব মজার ব্যাপার। 7,000 গাড়ি
রাস্তায় চলার কথা, যেদিনকে আপনারা ভ্রাম্যমাণ আদালত নামে ওই দিন চলে 800 আর একটু বলি আমি স্যার সরকার এবার অনেক রাজস্ব পেয়েছে, কারণ আমি যখন অভিযান শুরু করলাম তখন স্যার মিরপুর একদিন গেলাম, দেখলাম যে কচুকাত পর্যন্ত গাড়ির লাইন। হ্যাঁ, মানে এতে সুফল হয়েছে কি, সরকার অনেক রাজস্ব পেয়েছে। যারা অনেকে আছে 10 বছর ইচ্ছাকৃতভাবে নবায়ন করে না স্যার, ট্যাক্স টোকেন দেয় না, right. তারপরে ফিটনেসের ফি জমা দেয় না, তাতে দেখা যাচ্ছে যে কচুকাত পর্যন্ত, মিরপুর থেকে কচুকাত পর্যন্ত গাড়ি আর বাস চৌরাস্তা এটা মানে আমাদের ওই যে আমরা যে 10 নম্বরের ইয়া পর্যন্ত আমাদের যে অভিযানটা করলাম আমরা, এরপরে কিন্তু এতে প্রচুর রাজস্ব আদায় হয়েছে। এবং ওই যে ডিজিটাল প্লেটটা হ্যাঁ। আগে কিন্তু কোনো বাসের ছিল না, আমি বলি আপনাকে ট্রাকের ছিল না, আমি দেখতাম সিএনজির আর এই যে প্রাইভেট কার ছাড়া কারো ছিল না, মানে এখন কিন্তু এটা হয়েছে। দানির ভাই ছোট্ট আমার একটা ডিমান্ড আছে। না হ্যাঁ না, ওনাকে আমি বলি তাহলে আপনারা কিভাবে প্ল্যানটা করছেন আমাদেরকে সুস্থ রাখার জন্য, মানে সঠিকভাবে রাস্তা পার হওয়ার জন্য, মানে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্ল্যান? আমরা যেটা স্থপতি মুবাশশির ভাই বলছিলেন যে এই প্রফেশনাল লোক, এক্সপার্ট লোকদের নিয়ে আসলে এই সিটি সম্পর্কে যাদের গবেষণা আছে, যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, তো তাদের নিয়ে কিছু একটা পরিকল্পনা করা এবং সেটা বাস্তবায়ন করা। এবং সেজন্য আমাদের মেয়র মহোদয় ইতিমধ্যে এই প্রফেশনাল লোকজন নিয়ে বসেছেন, তারা অনেক প্রস্তাব করেছেন, এটা পরীক্ষা নিরীক্ষা পর্যায়ে আছে। আমরা দ্রুতই তাদের সাথে বসে আবার পরীক্ষামূলকভাবে হলেও 2-1টি রাস্তা আমরা এই ধরনের একটা মানে পরিবেশ বান্ধব, যেখানে পথচারীও নিরাপদে পার হতে পারবে, গাড়ি ঘোড়াও ঠিকমতো চলবে, কোনো ট্রাফিক জ্যাম হবে না, এরকম একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি। এবং তিনি যেটি বলছিলেন যে 2টি সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয়, এটা আমাদের 2জন মেয়র মহোদয়ের মধ্যে এই সমন্বয় আছে, যেটি আমাদের এই প্রফেশনাল যারা আছেন তারাও এই বিষয়ে কাজ করছেন। আর যেটি বিলবোর্ডের ব্যাপারে বলা হচ্ছে যে 2টি সিটি কর্পোরেশন কিন্তু মিলেই আমরা এই পরিষ্কার রেখেছি। এখন যে যাই বলুক, যত চাপ আসুক, আমরা কিন্তু ঢাকা শহরকে পরিষ্কার রাখতে চাচ্ছি। এবং আপনি জানেন যে এই বছরকে 2016 সনকে আমরা পরিচ্ছন্ন বছর হিসাবে ঘোষণা করেছি, ঢাকা ক্লিন। এবং ঢাকাকে আমরা ভালোবাসি, ঘরকে যেভাবে ভালোবাসি ঢাকা শহরকে আমরা ভালোবাসবো, সেরকম নিয়ে আমরা জনগণের মধ্যে একটা সচেতনতামূলক কথা বলেন। ক্লিনতা আমার কাছে একটা ক্লিনের ইয়া হচ্ছে আবর্জনার ইয়াতে কোনো মতেই রাস্তা দিয়ে, কিছু রাস্তা আছে যে রাস্তার পাশ দিয়ে যাওয়া যায় না। আমি একদিন আপনাকে এটা বলেছিলাম, দেখেন এই সেক্রেটারিয়েটের এটা হলো পূর্ব পাশ, মানে প্রেস ক্লাব এবং এই যে রাস্তাটা যেখানে গাড়ির গ্যারেজ বানিয়ে ফেলেছে সরকারি কর্মকর্তারা, সেখানে একটা এরকম আছে 10টা 11টা পর্যন্ত ওইখানে সমানে ময়লা, খালি শুধুমাত্র তারপর আমি দেখলাম যেদিনকে সোমবার দিনে ক্যাবিনেট মিটিং হয় ওদিনকে ওইখানে গাড়ি থাকে না, কিন্তু সিটি কর্পোরেশনের ময়লাগুলা ঠিকই 11টা পর্যন্ত পরিষ্কার হয়। এবং এইরকম জায়গাগুলোকে এখন কিন্তু পরিবর্তন আসছে, আপনি লক্ষ্য করবেন। আমরা যে জিনিসটি চাচ্ছি যে সন্ধ্যা 7টার পরে ময়লা ফেলবে এবং আমাদের কোনো পরিচ্ছন্ন কর্মী 7টার পরে আর তারা রাস্তায়ও থাকবে না। এই জন্য জনগণের যে কাছে আমাদের যে দাবিটা, যে তারা যেন সন্ধ্যা 7টার পরে এবং দিনের বেলায় যেন ময়লাটি না ফেলে, তারা তাদের নিজস্ব জায়গায় যেন তারা সংরক্ষণ করে এবং আমাদের কর্মীরা গিয়েই তাদের সেই ময়লাটা আবার নিয়ে আসবে। কিন্তু বাস্তবে যেটা ঘটছে আপনি লক্ষ্য করবেন যে দিনের বেলাও ওখানে বিভিন্ন জায়গায় তারা, মানে যেটা দীর্ঘদিনের যে অভ্যাস। আমি যে এলাকায় থাকি, স্কাটন এলাকায়, সরকারি এখানে খুব মজার ব্যাপার এটা। আমার মনে হয় সিটি কর্পোরেশনের কিছু লোককে মনে হয় লিজ দেওয়া আছে, ওই যে ময়লা একটা ছোট ছোট করে গাড়ি, কন্টেনার, হ্যাঁ কন্টেনার না, ছোট ছোট ভ্যান গাড়ি স্থানীয়ভাবে অ্যারেঞ্জমেন্ট করা, স্থানীয়ভাবে অ্যারেঞ্জমেন্ট না, এটা সিটি কর্পোরেশনের কোনো না কোনো জায়গা থেকে এটা হয় এবং ওরা এখান থেকে বিভিন্ন অ্যাপ্রুভাল দেওয়া আছে ওয়ার্ডগুলোতে, কমিউনিটির মতো করে আছে এবং ওরা ওখান থেকে পায়। খুব মজার ব্যাপার হলো ওরা দুপুর 2টার সময় ময়লা নিতে আসে। না, এইটা কিন্তু এখন আমরা করছি না, আমরা বলছি যে এটা রাতের বেলায় সংগ্রহ করতে হবে। মজার ব্যাপার আমার এখান থেকে নিচ্ছে, আমি বলি, আমি মানে এটা হলো স্কাটন গভর্নমেন্ট অফিসার্স কোয়ার্টার, এখানে যেটা, ওখান থেকে তারা ওই ভ্যান গাড়িগুলো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং ওরা তাদেরকে প্রাইভেটলি এটা দেওয়া হয়েছে, খুব সম্ভবত সিটি কর্পোরেশনের কোনো ইয়াতে, খুব মজার ব্যাপার হলো
সে গাড়ি তার ময়লার গাড়িটা নিয়ে আসে, তারপর সে ডাস্টবিনে ফেলে, সে আনে হলো 12টার সময়। এটা এবং ওই সময় আমাদের এখানে কেউ থাকে না, সবাই অফিসার সবাই চলে যায়, এবং কখন নিবে কি করবে, তারপরে ওগুলো বিড়াল কুকুর যেগুলো ময়লা অতটা ইয়ের মধ্যে রাখছে, ওগুলো টানাটানি করে চারিদিকে নোংরা করে। না, এটা পরিবর্তনটা আসবে। আমরা ইমিডিয়েটলি এটা নিয়েছি না, যে এটা- সন্ধ্যা 7টার পরে এই কাজটি Already করতে হবে it এবং has been দিনের started. বেলায় এবং শুরু হয়েছে। হয়তো কোনো কোনো জায়গায় এটার ব্যতিক্রম আছে যে দিনের বেলায় নিচ্ছে, কিন্তু এই দিনের বেলায় নেওয়ার সুযোগটা থাকবে না। ইতিমধ্যে আমরা এই যারা পরিচ্ছন্ন কর্মী আছে Plus কাউন্সিলরের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। কাউন্সিলর যদি কোনো জায়গায় এরকম থাকে বললে আমরা তাৎক্ষণিকভাবে সেটা অ্যাড্রেস করি এবং এটার সমাধান করি যে দিনের বেলায় কোনো ময়লা থাকবে না। আচ্ছা, আর আরেকটা আপনি তো প্রশাসন ক্যাডারের, আমি আপনাকে বলি, কালকে আপনি জিজ্ঞেস করেন যারা স্কার্টন গার্ডেন অফিসার্স করা থাকে, সচিব থেকে আরম্ভ করে মিনিমাম ডেপুটি সেক্রেটারি, হ্যাঁ, তাদেরকে জিজ্ঞেস করেন যে তাদের বাড়ির ময়লাগুলো কখন নিয়ে যায়। ঠিক না, আছে, এটা change হতে করতে হবে, পারে। কারণ এটা চেঞ্জ হচ্ছে তো। এবং সবচেয়ে যেরকম- highest level এর না, জায়গাতে, না, কিন্তু আমি- এখানে এটা হচ্ছে না, না, দানেশ ভাই, আমি ওখানে আপনাকে বলি, ধানমন্ডিতে দুপুরবেলা নিত, আমরা এই আন্দোলন শুরু জি। করার পরে এখন কিন্তু সন্ধ্যার সময় নিচ্ছে। আরেকটি জিনিস ভাই বলেন নাই, যেটা যেহেতু আমি এই কাজগুলির সাথে জড়িত আছি, সেটি হলো ওনাদের সেন্ট্রাল কতগুলি ডাম্পিং স্টেশন করার কথা। আনিসুল হক সাহেব অলরেডি শুরু করে ফেলেছেন, ওনারাও জায়গা পাওয়াটা খুব কঠিন দাবিত হচ্ছে। হয়ে আছে ওনাদের ওখানে ডেমরা থেকে না, যাওয়ার না, সময়। ওটা ওই dumping না। ল্যান্ডফিল, ওটা ওইটা সেন্ট্রাল ল্যান্ডফিল না, এই যে জোন ভাগ করে কতগুলি জায়গায় এই ময়লাগুলি উনি তো গাড়িতে আগে বলেছেন যে আমি জায়গা পাই না যে কোনো জায়গায় হ্যাঁ, কন্টেনার জি। যেখানে আপনার উনি বলেছেন আমাকে। যে জায়গাগুলিতে আপনার এই যে ভ্যান গাড়ির ময়লাগুলি যে ওখানে ডাম্পিং হবে, বাইরে থেকে দেখা যাবে না, এবং এগুলি ওয়েল মেনটেন্ড হবে, স্মেল ফ্রি করার অ্যারেঞ্জমেন্ট, এগুলি সমস্ত কিন্তু ওয়ার্কআউট করা হয়েছে। এখন আমি দেখলাম সিটি, এই সিলেট সিটি কর্পোরেশন এটা অলরেডি হ্যাঁ, অলরেডি এই কাজটাই 3.5 কোটি টাকা দিয়ে 3টা এই বিল্ডিং এর মতো করে ইয়া করে এইখানে চালু না, যেরকম আমা- 70টি হবে আনিসুল হক সাহেবের এখানে, আপনাদের এখানেও প্রায় জি, আমরা এখন 70-80 আমরা যেটা করার- পরিকল্পনা তো নিয়েছি এই যে জিনিসটা একটু ভালো করে বললে তো আমরা খুশি হই। প্রতি না, ওয়ার্ডেই আমাদের একটা করে, আমরা বড় আকারে এখন আমরা ভাবছি Dumping না, station। যেহেতু অনেক জায়গা লাগে। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশন তো জায়গা খুবই কম। একটু কনজাস্টেড এরিয়া, জায়গা পাওয়া যায় না। আর জায়গা যাও পাচ্ছি, বিভিন্ন জায়গায় মামলা মোকদ্দমা হয়ে আমরা ওটা করতে পারছি না। এই জন্য আমরা ছোট আকারে 2টি বা 3টি কন্টেনার বা 4টি কন্টেনার রাখা যায়, এরকম আমরা চাচ্ছি যে ওখানে কন্টেনারটা রাখবো। তারপরে যদি জায়গা না পাই, আমাদের মেয়র মহোদয় বলেছেন যে কোনোভাবে হলো একটা পরিবেশ বান্ধব ব্যারিয়ার দিয়ে যে সেখান থেকে collection সেখান থেকে পড়বে, সেখান থেকে পড়বে এবং collection। ওখান থেকে আমরা রাতের কালেকশন বেলায় করব। collection করা। আরেকটা বিষয় আপনাকে বলি যে আমরা যেসব জায়গায় থাকি আর যে ক্যাডারেরই হোক, আপনি বিশ্বাস করতে পারবেন কিনা আমি জানি না, যে রাতের বেলা গেলে বলে যে এই রাতে আসছো কেন, দিনের বেলা এসে ময়লা নিও, এরকম সমস্যাও আছে। কিন্তু আমি তো ময়লা টানতে তো অবস্থা খারাপ হয়ে গেছে। না, আমাদের তো সুন্দর সময় না, বাড়িতে আমরা সুন্দর সময়ই থাকি। আপনি- আর সারাদিনে কেউ আপনি থাকে হয়তো না। চাচ্ছেন। না, কিন্তু ওই কোয়ার্টারে মানে যারা অধিকাংশ লোক কিন্তু সারাদিন কাজ করতে যায় এবং থাকে না, সে সুন্দর সময়তেই বাড়িতে না, থাকে। আমার জন্য সুবিধা তো রাতে, এবং আমরাই সেটা আবেদন করেছি যে আমরা রাত্রেবেলা নিতে চাই, কিন্তু কোনো কোনো জায়গা থেকে আবার এরকম আপত্তি আসছে যে না, রাতের বেলা দরজা খোলা যাবে না, ময়লা দেওয়া যাবে না, এরকম সমস্যা আছে না, field level আমার মনে পর্যায়ে। হয় আমি একটা ছোট্ট কথা, আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আছে, ওনার কথাই আমি অনুরোধ করব, এই ময়লা দিনের বেলা বের করার বিরুদ্ধেও কিন্তু একটি আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। সিগারেট যেভাবে মানুষকে পলিউট করে, এই গার্বেজগুলি আপনি আমার সামনে দিয়ে ড্যাং ড্যাং করে নিয়ে যাবেন, সেটার জন্য পানিশমেন্টের ব্যবস্থা কিন্তু স্লোলি আমাকে করতে হবে। না, সেটা কিন্তু আমরা ব্যবস্থা করতে হবে। নিতে না, আগে যাচ্ছি। ট্রেনিং এ নিয়ে যাওয়া, তারপরে এই জিনিসটা সবাই উনি বলুক, তাহলে আমরা শেষ পর্যায়ে আছি, বলুক। জি, মোবাইল কোর্টের আমাদের যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের যে ক্ষমতা দেওয়া আছে, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে আমরা কাজ করি, সেখানে 101টার মতো আইন দেওয়া আছে, আপনার মাইনর অ্যাক্টস, আর প্যানেল কোডের প্রায় 50টার মতো ধারা দেওয়া আছে। কিছু আইন এবং ধারা যদি যোগ করা যায় আমাদের মোবাইল কোডের তফসিলে, তাহলে আমরা আরো জনগণকে আরো বেশি সেবা দিতে পারবো। আমি ওর কথাটা বলি, না, কিন্তু তাহলে তো না, আপনাকে তো আমি উনি যে বলছি, কথাটা বললেন, এটা যদি আপনি না, একটু ইয়া করেন, আমি বলছি সামনের দিকে এটা নেন। সিটি কর্পোরেশনের যে আইনটা আছে 2009, ওখানে 5ম তফসিলে বলা আছে, যেটি স্থপতি মবস্বর ভাই বলছিলেন। তো আমরা প্রথমেই পানিশমেন্টে Exactly. যেতে এটা চাচ্ছি slowly না। যেতে হবে। আমরা এই বছরটা ঘোষণা করেছি পরিচ্ছন্ন বছর, মানুষকে যতটা পারি মেসেজ দেয়া, বিভিন্ন ভাবে Aware করা। অ্যাওয়ার যে করা দয়া করে আপনারা যে এটা করার আপনারা চেষ্টা করেন। নির্দিষ্ট স্থানে ফেলুন এবং দিনের বেলায় ফেলবেন না। আমরা পুরোটাই পরিষ্কার করব। সেই জিনিসটা যখন আস্তে আস্তে তারা অভ্যস্ত হবে, যদি কেউ না করে তখন তখন আমরা punishment টা- আমাদের সেটা Exactly, সিটি I agree. কর্পোরেশনের যে আইন আছে এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে,
তারা এটা আইনানুগ ব্যবস্থা নিয়ে যে জেল জরিমানার ব্যবস্থা না, এখানে আছে আরেকটা এটা জিনিস আপনি করতে বললেন, পারবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে, সবসময়ের জন্য কিন্তু বলা হচ্ছে লোকবল কম, যে কোনো ড্রাইভ চালানোর জন্য না, ভাবনা আদালত আমাদের চালানোর জন্য আমাদের এখন এই মুহূর্তে কোনো লোকবলের সমস্যা নেই। আমাদের যে 5টা জোন আছে, 5 জন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, তাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ছিল না, ইতিমধ্যে সরকার আমাদেরকে তাদেরও পাওয়ার দিয়েছে। আচ্ছা, এবং আচ্ছা, এটা তো একটা good এবং news। আমাদের এটা যে একটা good news। আমাদের সিটি কর্পোরেশনে যেসব কর্মকর্তা কর্মরত প্রত্যেকের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার ইতিমধ্যে নিয়েছি। প্রায় 10 জন ম্যাজিস্ট্রেট এখন কাজ করবে ফিল্ড লেভেলে। আমরা তাদেরকে ওয়েল ইকুইপড করেছি, প্রত্যেককে গাড়ি দিয়েছি যে তোমার জোনের মধ্যে বেআইনি যা কিছু ঘটবে, যেটা সিটি কর্পোরেশনের আইনের পরিপন্থী, প্রত্যেকটা তোমাকে অ্যাড্রেস করতে হবে। প্রতিদিন তুমি সকালবেলা উঠেই আগে ঘুরতে হবে কোথাও কোনো অনিয়ম ঘটেছে কিনা, সিটি কর্পোরেশনের আইন পরিপন্থী কোনো কাজ হয়েছে কিনা। যেটি বললেন যে এই ময়লা আবর্জনার বিষয়, এটাও আমরা প্রত্যেকটা বিষয় আমরা অ্যাড্রেস করবো এবং আমরা আশা করছি কিছুদিনের মধ্যে এর সুফল আমরা পাবো। আমার মনে হয় ওনাদের এই মুভমেন্টটা, ওনাদের এই যে কিন্তু ম্যাজিস্ট্রেসি মহসিন বলে একটা কথা, যেমন এই মুভমেন্টগুলো, যেমন আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলে আমি জানতে পারলাম, হ্যাঁ, কোনো জায়গা থেকেই কখনো কোনো কিছু এই জিনিসগুলোই আমরা পাই না। যে উনি যে এই যে তথ্যগুলো কথাগুলো আজকে না আসলে হ্যাঁ। কিন্তু এটা আপনার পাবলিকের কাছে কিন্তু পৌঁছায় না। আপনাদের যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আসছেন, আপনারা যে ট্যুর করছেন, এই তথ্যগুলি মিডিয়ার কাছে আমার মনে হয় দেওয়া একান্ত প্রয়োজন। এটা কিন্তু জরুরি। যেরকম আন্তর্জাতিকভাবে awareness করবেন, বিভিন্ন- তার আগে তো এটা জানতে হবে। বিভিন্ন আপনাদের মতন পোস্টে যারা থাকেন 15 দিনে একটা করে প্রেস ব্রিফিং করে। সিটি আমার কর্পোরেশন মনে হয় এই না। সময়টা সব বোধহয় আপনাদের ক্ষেত্রে, চলে সব ক্ষেত্রে এসেছে। দেশায় ম্যাজিস্ট্রেট আছে, হ্যাঁ। ওয়াসায় ম্যাজিস্ট্রেট হ্যাঁ। আছে, রাজুকে আছে, তিতাসে ম্যাজিস্ট্রেট রাজুক আছে, আছে, বিআরটি এবং আছে। এটা ম্যাজিস্ট্রেট আছে। একসাথে যদি কিন্তু 4 জন ম্যাজিস্ট্রেট যদি বের হয় একসাথে, বিআরটিতে ম্যাজিস্ট্রেট আছে। জি, আপনার 2 মাস 3 মাস যদি আমরা এই হ্যাঁ, কাজটা তা এখন করতে পারি তাহলে কিন্তু আমরা অনেক ম্যাজিস্ট্রেট প্রচুর আছে। এখন দেখা যাচ্ছে যে ধরেন আমরা অনেক সময় সরকারি কাজে বাধা, সেই অপরাধে দেখা যাচ্ছে যে আমরা শাস্তি দিচ্ছি বা বল প্রয়োগ করেছে। তা আরো কিছু মানে আমাদের সামনে কিছু এরকম কিছু ঘটনা ঘটে যেগুলো আমাদের মোবাইল কোড তফসিলে নাই, আমরা অনেক সময় শাস্তি দিতে পারি না। করতে পারেন না। হ্যাঁ, যেমন আমরা মাদকে আমি একটু বলি স্যার আপনার অনুমতি নিয়ে। একদম শেষ হ্যাঁ, পর্যায়ে আছে, আপনি বললেই আমরা শেষ করব। মাদকে আমি গত জুন 2015 থেকে এই পর্যন্ত 7 মাসে আমি প্রায় 2000 মামলা করেছি। মাদক, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, ইপটিজিং, 2000 মামলা। এর মধ্যে কেন্দ্রীয় কারাগারে আপনি যদি খোঁজ নেবেন, আমাদের হাত দিয়ে মোবাইল কোডের মাধ্যমে প্রায় 50% কয়েদি আছে। টোটাল ঢাকা কেন্দ্রীয় কারাগারে যদি 10,000 থাকে, 5,000 আমাদের হাত দিয়ে গেছে, আমাদের 2-3 জন ম্যাজিস্ট্রেট আমরা যা কাজ করি। তাহলে প্রতিদিন মাদক, ইপটিজিং, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, আপনি দেখেন গত ঈদে এই ঢাকা শহরে ডিএমপি কমিশনার মহোদয়ের সহায়তা এবং ঢাকা বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় ঢাকা শহরে আমরা কিন্তু ছিনতাই মুক্ত করেছি। না, অনেক কমে গেছে, অনেক। অজ্ঞান পার্টি, মলম পার্টি এখন কিন্তু পত্রিকা খুলে দেখা যাচ্ছে না, শুধু মোবাইল কোডের কারণে। কিন্তু এটা কিন্তু মোবাইল কোডের কারণে সম্ভব হয়েছে। আমি এটা তার মানে আইনের জোরালোভাবে প্রয়োগ হলে বলতে যে পারবো। কমে, এটা তার বড় তো প্রমাণ। সেই প্রয়োগটা করতে গিয়ে কিন্তু ম্যাজিস্ট্রেটের আরো ক্ষমতা আরো বৃদ্ধি কিছু- করা হ্যাঁ, দরকার। যে exactly, তাৎক্ষণিকভাবে যদি ম্যাজিস্ট্রেট ওই আইনে তাকে সাজা দিতে পারত, সেটা তাহলে কিন্তু পাচ্ছে না। আর সাহস পেত না। হ্যাঁ, কিন্তু সাহস তাকে পেত না। প্রসিকিউট করতে হচ্ছে। সে হয়তো জেলখানায় গেল 2 দিন পরে, 1 দিন পরে জামিন নিয়ে যেমন চলে আরেকটা আসবে। স্যার, আরেকটু অ্যাড করি স্যার, যেন আমি সেদিন আমার সামনে একটা ঘটনা ঘটেছে। একজন লোক, তার কাছে প্রায় 64 জেলার এসপি সিল, My God! সে দিচ্ছে Certificate দিচ্ছে। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিচ্ছে, সে বিভিন্ন ইউনিভার্সিটির সার্টিফিকেট দিচ্ছে, স্ট্যাম্প বানাচ্ছে। কিন্তু মোবাইল কোড তফসিলে ওই আইনটা না থাকাতে আমি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারিনি। পুলিশকে বলছি, নিউ মার্কেট থানার ওসিকে বলছি নিয়মিত মামলা দেওয়ার জন্য। কিন্তু সে কিন্তু রাষ্ট্রীয় অনেক ক্ষতি করছে। একটা দেখা যাচ্ছে একটা নাশকতাকারী নীলক্ষেতি আর ওই ইয়াতে। আচ্ছা, নিউ মার্কেট থানার ওসিকে আমি তাৎক্ষণিকভাবে বলেছি যে আপনি এটা নিয়মিত মামলা দেন। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় সে অনেক দেখা যাচ্ছে নাশকতাকারী বা তার মানে আমাদের আইনের কিছু পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এবং সংস্কার দরকার যে জায়গাগুলোতে আইনের মতো কাজ করতে হয়। কিছু আইন যেগুলো আমাদের দরকার, যেমন সে নকল পণ্য বানাচ্ছে, সার্টিফিকেট বানাচ্ছে, জাল ক্লিয়ারেন্স দিচ্ছে, পুলিশ সার্টিফিকেট দিচ্ছে, কিন্তু জনস্বাস্থ্যে ওইটা কিন্তু আমাদের তফসিলে নাই। মানে কিছু জিনিস তো জনস্বার্থে, একজন নাশকতাকারীকে সে পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে দিচ্ছে, এসপি গাইবান্ধা জানতেছে না, তাহলে কি হলো? সে ওই পুলিশ ক্লিয়ারেন্স দিয়ে কিন্তু সে চলে যাচ্ছে বিদেশে বা কি করতেছে। আপনাদেরকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। এই জিনিসগুলো আপনারা উপস্থাপন করেছেন। আমরা আশা করছি আগামীতে নগরবাসী অন্তত আইন অমান্যর কারণে জটিলতার মধ্যে পড়বে না। আপনাদেরকে ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।